হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 তাপ গতিবিদ্যা অধ্যায় আমরা আলোচনা করছি ইউনিট 8 এ। তো একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তাপ ইঞ্জিন ও হিমায়ন। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের ছায়া প্রকাশনী বইতে 2020 এডিশনে যদি বলা হয় তাহলে 746 পেজ থেকে 748 পেজে অর্ধেক অংশ অব্দি আলোচনা করা রয়েছে। তো সেটাকেই আমি তোমাদের কতটা সহজে এবং কতটা ইজিলি তোমাদের মাথার মধ্যে ঢোকাতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে তাপীয় ইঞ্জিন প্রথমে আলোচনা করব, তারপরে হিমায়ন। তো তাপীয় ইঞ্জিন আলোচনা করার আগে যে কনসেপ্টটা কিংবা যে জিনিসটা আমাদের ভালো করে জানা উচিত সেটা হচ্ছে তাপ আধান। এই যে তাপ আধান শব্দটা হচ্ছে, তাপ আধান শব্দটা মানে হচ্ছে এরকম যে এরকম কিছু বস্তু কিংবা এরকম কিছু ব্যবস্থা যার উষ্ণতার কিন্তু সেরকম কিন্তু কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ তার একটা তাপ ধারকত্ব খুব বেশি। যেরকম আমরা সমুদ্র থেকে কিছু পরিমাণ জল নিয়ে এলে কিংবা জল এক বালতি ঢেলে দিলে সেই জল স্তরে সেরকম কোনো পরিবর্তন হয় না, ঠিক ওই রকম কিছু একটা কনসেপ্ট হচ্ছে তাপ আধানের। তোমরা বইতেও দেখতে পারো এই কথাটাই কিন্তু বলা রয়েছে যে তাপ গতিবিদ্যাতে তাপ আধান হলো একটা সংস্থা যার তাপ ধারকত্ব অতই বেশি যে যার সংস্পর্শে সে কোনো বস্তুর সংস্পর্শে আসুক না কেন তার তাপমাত্রার কিন্তু কোনো হেরফের হয় না। এটা হচ্ছে ব্যাপার। এইবার প্রশ্ন হচ্ছে এই যে তাপ আধানের সঙ্গে আর যে দুটো টার্ম যেটা খুব জড়িয়ে আছে এর সঙ্গে, তো সেইটা একটু আমরা আলোচনা করব। সেটা হচ্ছে তাপীয় উৎস কিংবা তাপ উৎস, আর একটা হচ্ছে তাপ গ্রাহক। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এবারে এই প্রসঙ্গে বলি যে তাপীয় উৎস মানে হচ্ছে এমন একটা ব্যবস্থা কিংবা একটা উৎস যদি তার উষ্ণতা ধরো আমি T1 আর T2 বললাম, তো উৎস মানে স্বাভাবিক টেম্পারেচার অনেক বেশি হবে, কিন্তু এরও সেই বৈশিষ্ট্য যে এরও কিন্তু সেই তাপ ধারকত্ব ব্যাপারটা অনেক বেশি রয়েছে। এর কিন্তু উষ্ণতা সেটা সেইভাবেই অপরিবর্তিত থাকবে। এ কিন্তু তাপ সাপ্লাই দিচ্ছে কিংবা এর উষ্ণতা ওই জন্য হাইয়েস্ট রয়েছে কিংবা বেশি রয়েছে। আর তাপ গ্রাহক হচ্ছে মানে কি, ধরো কোনো বস্তু থেকে তাপ উৎস থেকে তাপ কিছু গ্রহণ করলো, সেখান থেকে সে কিছু আউটপুটে কার্য দিল, বাকি যে তাপটা সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে। তো সে তাপটা গ্রহণ কে করবে? তো এটাকে বলা হয় হিট সোর্স, আর একে বলা হয় হিট সিঙ্ক। সেই গ্রহণ কিংবা সে বর্জিত তাপ যেটা গ্রহণ করবে সেটা হচ্ছে তাপ গ্রাহক। তোমরা পেজ নাম্বার 746 এ একটু আলোচনা রয়েছে, তোমাদের জাস্ট আইডিয়াটা থাকলেই হবে। এই 746 এর ডান দিকে দেখবে সেটা কিন্তু রয়েছে। কিন্তু একটাই কথা এখানে বলবো, যাই হোক না কেন এই তাপ উৎস আর তাপ গ্রাহক এদের উষ্ণতা কিন্তু সেই T1 T2 যা ধরেছি সেটা কিন্তু তাই থাকবে। আমি T1 সমান T2 বলছি না, T1 ইন্ডিভিজুয়ালি আলাদা এবং ফিক্স, T2 ইন্ডিভিজুয়ালি আলাদা এবং ফিক্স। তো এটা জানতে হবে। এবারে স্বাভাবিকভাবে তোমাদের মনে হবে যে স্যার বাস্তবে এরকম কিছু কি আছে যে উষ্ণতা পরিবর্তন হবে না? তো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। তো সেটা হচ্ছে ধরো সমুদ্র জল। সমুদ্রে তোমরা জানো তার সীমানা অনেক বেশি, অনেকটাই, আমরা থিওরিটিক্যালি ইনফাইনাইট বলতে পারি। হিউজ তার সীমানা, তার ডেপথ অনেক, এবং বায়ুমণ্ডল তারও সীমানা অনেকটা। তো এবার সিম্পল একটা কথা বলি, যদি ধরো আমরা এখানে একটা কয়লা পোড়ানো হলো, সে একটা উচ্চ উষ্ণতা লাভ করেছে, তো এই ক্ষেত্রে দেখো বায়ুমণ্ডল কিন্তু তাপ পাচ্ছে। কিন্তু যদি বরফ রাখা হয় সেক্ষেত্রে কিন্তু বায়ুমণ্ডল যে তাপ পাচ্ছে যে এই কয়লা থেকে, কিন্তু বরফের ক্ষেত্রে কি হবে না, বরফের ক্ষেত্রে সেই বায়ুমণ্ডল থেকে তাপ পাচ্ছে। তো দুটো বিপরীত ঘটনা, কিন্তু এর জন্য বায়ুমণ্ডলের উষ্ণতার কিন্তু সেরকম কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। এইটা হচ্ছে ব্যাপার। তো একইভাবে সমুদ্রের ক্ষেত্রে তাই বলবো যে সমুদ্রের যা উষ্ণতা রয়েছে তার জলে সেটাও কোনো পরিবর্তন হচ্ছে না। সামান্য পরিমাণ জল, উত্তপ্ত জল এক বালতি নিয়ে তাতে ঢেলে দিলে কিংবা তার থেকে এক বালতি নিয়ে চলে গেলে তার উষ্ণতা সেরকম কিন্তু পরিবর্তন হয় না। তো আমরা প্র্যাকটিক্যাল পারপাসে এই দুটোকে উদাহরণ হিসেবে আমরা নিতে পারি। তো ওই জন্য দেখবে বইতেও তোমরা এরকম উদাহরণ তোমরা দেখতে পাবে, এরকম উদাহরণ কিন্তু রয়েছে। তো এছাড়া তোমার মনে হতে পারে যে স্যার এ তো বায়ুমণ্ডল একটা হিউজ ব্যাপার, সমুদ্র মানে একটা হিউজ ব্যাপার, কিন্তু ছোটখাটো আমাদের আশেপাশে এরকম কি কোনো উদাহরণ নেই? আছে। ধরো একটা ইলেকট্রিক হিটার। তো একটা ইলেকট্রিক হিটার সাপোজ ধরো সে 300-350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রয়েছে, আমরা সুইচ অন করে তাকে রেখেছি। এবার সে তাপ কিন্তু রেডিয়েট বিকিরণ করছে, বায়ুমণ্ডলে কিন্তু তাপ দিচ্ছে। কিন্তু যদি আমরা কারেন্ট সাপ্লাইটা অ্যাজ ইট ইজ রাখি, তার উষ্ণতা কিন্তু 300 সেলসিয়াসে কিন্তু মেইনটেইন হবে। এই ব্যবস্থা কিন্তু করা যেতে পারে।
তো এই ক্ষেত্রে একেও কিন্তু আমরা এই एग्जांपल হিসেবে রাখতে পারি। এই কথাটাই দেখবে এই 746 পেজে এটা কিন্তু নিচের দিকে আলোচনা রয়েছে, এটাও কিন্তু আমরা বলতে পারি। এটাকে আমরা কিভাবে বলতে পারবো, যদি ধরো আমরা আপেক্ষিক তাপ নিয়ে যদি আমরা বলি, তো আপেক্ষিক তাপের যে সংজ্ঞা ছিল আমাদের স্থির চাপে এবং স্থির উষ্ণতা, সেটা কি না সিপি আর সিডি যদি আমরা বলতে সিডি ইকুয়াল ডিকিউ বাই ডিটি। তার মানে উষ্ণতা যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে ডিটিটাকে আমরা শূন্য ধরতে পারি। তার মানে আলটিমেটলি আমরা এটাকে ইনফিনিটি ধরতে পারি। তার মানে এই সিডি কিংবা আপেক্ষিক তাপটা কিন্তু ইনফিনিটি আমরা ধরতে পারি। তার মানে প্র্যাকটিক্যালি যাই হোক, থিওরিটিক্যালি যেহেতু টেম্পারেচার কোনোভাবে পরিবর্তন হচ্ছে না, সেই জন্য এর আপেক্ষিক তাপকে আমরা কিন্তু অসীম ধরতে পারছি। ওই জন্য দেখবে পেজ নাম্বার 746 এ একদম নিচের দিকেই রয়েছে, দেখো যে কোনো তাপ আধারে, তাপ আধার মানে আমি দুটোকেই বলছি, তাপ উৎস তাপ গ্রাহক দুটোর কথাই বলছি। তো যে কোনো তাপ আধারের কিন্তু তাপগ্রাহিতার যে মান সেটা কিন্তু থিওরিটিক্যালি ইনফিনিটি, যেটা রয়েছে যেটা বলাই রয়েছে সেটা হচ্ছে ইনফিনিটি। তার মানে কারো যদি তাপগ্রাহিতা ইনফিনিটি হয়, তাকেই আমরা তখন তাপ আধার হিসাবে গণ্য করব, এটা মাথায় রাখতে হবে। এবার চলে আসা যাক যেটা আমাদের আসল টপিক, সেটা হচ্ছে এই তাপ ইঞ্জিন এবং হিমায়ক। আমি একদম সহজে বোঝানোর চেষ্টা করি, আশা করি ওটাই তোমাদের জন্য একটু সুবিধা হবে। তো আমি জাস্ট তাপ আধার ধরছি, ধরো এটা হচ্ছে উৎস আর এটা হচ্ছে আমাদের গ্রাহক, অর্থাৎ এটা হচ্ছে সোর্স, এটা সিক্স। তো স্বাভাবিকভাবে T1 T2 হবে, যে উৎস তার টেম্পারেচার বেশি হবে। তো দুজনেই তাপগ্রাহিতা বেশি, সেটা তো বুঝতেই পারছো। এইবারে আমরা এই যে টোটাল সিস্টেমটাকে যদি আমরা ভাবি, তো একটা ব্যবস্থা এরকম করলাম যে এখান থেকে Q1 পরিমাণ তাপ এই তাপ উৎস থেকে সংস্থা গ্রহণ করলো, অর্থাৎ এই তাপীয় ইঞ্জিন, সেখান থেকে আউটপুট দিচ্ছে W, আর বাকি পরিমাণ তাপ অর্থাৎ Q1 এর কিছু অংশকে সে কার্যে রূপান্তরিত করছে W তে, আর বাকিটা সে কিন্তু দিয়ে দিচ্ছে এই তাপ গ্রাহককে। তো পুরোটা রূপান্তরিত করা সম্ভব না, থিওরিটিক্যালি সম্ভব হলো, প্র্যাকটিক্যালি এরকম কখনোই সম্ভব না। তাহলে আদর্শ তাপীয় ইঞ্জিন হতে হবে, কান্না ইঞ্জিনের মতো, তাহলে হয়তো সম্ভব। তার জন্য আদর্শ গ্যাস লাগবে সেই সংস্থার বস্তু হিসাবে, সেটা তো পাওয়া যাবে না। তো যাই হোক, তো এইখানে Q1 পরিমাণ তাপ সংগ্রহ করেছে, Q2 বর্জন করেছে, বাকিটা কার্যে রূপান্তরিত করেছে। তার মানে আমরা বলতে পারি W সমান Q1 Q2। এইবারে তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে এটা একটা তাপীয় ইঞ্জিন যে তাপকে কার্যে রূপান্তরিত করছে। তাহলে তাপীয় ইঞ্জিনের একটা ব্যবস্থা কি, একটা সংস্থা যে তাপকে কার্যে রূপান্তরিত করছে। তো এখান থেকে যে ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ, যেটা ইটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয় গ্রিক ভাষায়, ইটা অক্ষর দিয়ে, যাকে আমরা কর্মদক্ষতা কিংবা এফিশিয়েন্সি অফ হিট ইঞ্জিন বলি। তো এটা হচ্ছে কত পরিমাণ আমরা আউটপুটটা পেলাম আর ইনপুট কত পরিমাণ দেয়া হয়েছে। তো আউটপুট পেলাম মানে আমি যে পরিমাণ কার্য পেলাম, আর ইনপুট মানে আমি যে পরিমাণ তাপ দিয়েছিলাম। তাহলে ইজিলি যদি আমরা এটা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছি Q1, তাহলে এখানে সহজে এটা আসছে Q2 বাই Q1। যখন কার্নো চক্র আমরা পরের ভিডিওতে আলোচনা করব, তখন প্রমাণ করব এই Q2 বাই Q1 ই হচ্ছে T2 বাই T1, শুধুমাত্র উষ্ণতা এই উৎস এবং গ্রাহকের উষ্ণতার উপর নির্ভর করে। তো এটা হচ্ছে একটা তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা, যেটা তোমরা 747 পেজে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আদর্শ তাপীয় ইঞ্জিন হতো তাহলে কি হতো? অবশ্য বাস্তবে নেই। তো আদর্শ তাপীয় ইঞ্জিন যদি হয়, তখন সে কিন্তু কোন রকম তাপ কিন্তু বর্জন করবে না। কোথায় না সিঙ্ক কিংবা এই তাপ গ্রাহকে, সে পুরোটা পরিমাণ যে তাপ নেবে সেটা পুরোটাকেই সে কিন্তু রূপান্তরিত করে দেবে কার্যে। তার মানে W সমান তখন কিন্তু Q1 হয়ে যাবে। যদি সেটা হয়ে থাকে, হবে না, কিন্তু যদি হতো, তখন এই রাশিমালাতে কিন্তু অনেক পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? Q2 তখন 0, তাহলে 1 0 বাই Q1 অর্থাৎ 1। পার্সেন্টেজ যদি বলা হয় তাহলে এটা 100%, আর এমনি যদি বলা হয় কর্মদক্ষতা 1, তার হাইয়েস্ট ভ্যালু। তো এরকম কিন্তু কখনোই হবে না, বাস্তবে কোনোভাবেই সম্ভব না। যেরকম প্রত্যাবর্তক প্রক্রিয়া, সেরকম বাস্তবে সবগুলো প্রত্যাবর্তক প্রক্রিয়া হবে না। দ্বিতীয়ত, আদর্শ গ্যাস নিয়ে যদি করা হতো কার্নো চক্র, যেটা আমরা পরে পড়বো, তখন হতো। সেরকম বাস্তবে কিন্তু কখনোই আদর্শ গ্যাসও নেই, সেই প্রত্যাবর্তক প্রক্রিয়াও পুরো মেইনটেইন করা সম্ভব না। তাহলে কোনো অপচয় বল থাকা চলবে না। আমরা ঘর্ষণ বল, সান্দ্র বল, এই জাতীয় যে অপচয় বলগুলো রয়েছে, তাকে কমপ্লিটলি জিরো করা সম্ভব না। মিনিমাইজ করা সম্ভব, কিন্তু জিরো করা সম্ভব না।
এই জন্যই এফিসিয়েন্সি কিংবা কর্মদক্ষতা সব সময় একের কমই হয়, যথেষ্ট কম হয়, যে 98% তাও নয়, কিন্তু অনেক কম হয়, 60 70 50% হতে পারে। তো এটা আমরা পরে আবার কার্নো ইঞ্জিন পড়ার সময় আলোচনা করব। এবারে যেটা আমরা আলোচনা করছি যে তাহলে এখান থেকে বুঝতে পারলাম এফিসিয়েন্সি 100% তাদেরই হবে যার ক্ষেত্রে এই Q2 টা 0 হবে, কিন্তু এটা বাস্তবে হয় না। ওই জন্য বইতে দেখবে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি বলা হয়েছে। তার মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা পরিষ্কার যে আদর্শ কোন এরকম ইঞ্জিন কিংবা তাপীয় ইঞ্জিনের কোন রকম সম্ভাবনা নেই, আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে হিমায়কের কথা যে বলা হচ্ছে, যাকে আমরা বলি রেফ্রিজারেটর, ঘরে যে আমাদের রেফ্রিজারেটর রয়েছে সেটাও একটা হিমায়কই, কিন্তু তো হিমায়কের কনসেপ্টটা কেমন না, হিমায়কের কনসেপ্ট যদি বলা হয় এইরকমই আমরা একে বলতে পারবো, আর সেই T1 T2 হিসাবেই থাকবে। তো এখানে যদি আমরা বলি তাহলে এখান থেকে আমরা ফারাক এটাই হবে, আমরা একটা রেফ্রিজারেটর কিনে আনলাম, তাকে সুইচ অন করলাম না, সে কিন্তু কখনোই ঠান্ডা করবে না। তার মানে হিমায়কে কি হচ্ছে, তাপীয় ইঞ্জিনের উল্টোটা হচ্ছে, এখানে আমরা আউটপুট ওয়ার্ক পাচ্ছিলাম, এইখানে কিন্তু সেটা যেটা হবে আমরা বাইরে থেকে কিন্তু একটা ওয়ার্ক ডান করব। সেটা কিসের জন্য করব না, হিমায়কের যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে কি, নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতাকে তাপ পাঠাতে হবে। তো এই যে তাপটা পাঠাবো, কিন্তু নিম্ন উষ্ণতায় যে রয়েছে, অর্থাৎ যেটা আমরা বলি সিঙ্ক, তো এই সিঙ্ক কি করছে না, বাইরে থেকে তো স্বাভাবিক ভাবে তাপ সংগ্রহ করছে, তো উষ্ণতা বেড়ে বেড়ে চলে যাবে। তো সে যে পরিমাণ তাপটা বেড়ে যাচ্ছে সেটা বাইরে থেকে আমরা সাপ্লাই করে তাকে কি করব, আমরা পাঠিয়ে দেব, তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তার মানে কি, এখান থেকে তাপ নিয়ে এখানে পাঠিয়ে দেওয়া। ওই জন্য তোমরা বইতেও ছবি দেখতে পারো 747 পেজে, আগেরটাই যেরকম আমরা হিট ইঞ্জিন বলি, এখানে দেখবে ক্যাপিটাল আর লেখা আছে, অর্থাৎ রেফ্রিজারেটর বলে একটা কনসেপ্ট লেখা রয়েছে। এটা এই কারণের জন্যই বলা হচ্ছে যে হিট সিঙ্ক থেকে কিংবা তাপ যে গ্রাহক থেকে Q2 পরিমাণ নিচ্ছে, এইখানে Q2 পরিমাণ দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যদি শক্তি নিত্যতা সূত্র লাগানো হয় তাহলে W পরিমাণটা কিন্তু আমাদের সাপ্লাই দিতে হচ্ছে। তাই দেখবে তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো, এর আগের বারে যেরকম এর ছিল কি না কর্মদক্ষতা, এদের ক্ষেত্রে যেটা বের করা হয় সেটা স্মল ই দিয়ে বের করা হয়। অবশ্য সেই জিনিসটা একই, সেই আউটপুট বাই ইনপুটই থাকে, কিন্তু আউটপুট বাই ইনপুট থাকলেও এর নামটা কিন্তু সেই এফিশিয়েন্সি নয়, এর নাম হচ্ছে কিন্তু ক্রিয়া গুণাঙ্ক, কিংবা ইংলিশে বলা হয় কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স। এর পারফরম্যান্সটা কেমন, তো এটা যদি আমাদেরকে আলোচনা করতে হয় তো তখন তোমাদের যেটা মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে যে W পরিমাণ আমাদের সাপ্লাই দিতে হচ্ছে বাইরে থেকে, যেরকম আমরা ঘরে রেফ্রিজারেটরে কারেন্ট সাপ্লাই দিই, আর সেরকম এই W আর Q2 এই দুটো মিলেই কিন্তু এই Q1 টা হচ্ছে, নাহলে কিন্তু শক্তি সংরক্ষণের দিক ঘটবে না। অর্থাৎ আমরা লো টেম্পারেচার থেকে হিটকে হায়ার টেম্পারেচারে কিন্তু দিচ্ছি, কিন্তু বাইরে সাপ্লাই ছাড়া হবে না, কারণ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে পরিষ্কার বলা রয়েছে ক্লসেস প্ল্যাঙ্ক স্টেটমেন্টে যে কোন স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতা থেকে উচ্চ উষ্ণতায় কোনোভাবে তাপ পাঠানো সম্ভব নয়। স্বয়ংক্রিয় মানে বাইরে থেকে কোনো হেল্প ছাড়া, হেল্প নিলে তো অবশ্যই হবে, যেটা রেফ্রিজারেটরে হয়। তাহলে হিমায়ক হতে গেলে তাকে এইখান থেকে নিয়ে এখানে দিতে হবে, কিন্তু তার জন্য বাইরে থেকে সাপ্লাই নিতে হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে কত আসবে না, এই ক্ষেত্রে আমরা যেটা আউটপুট আর ইনপুট, ইনপুট মানে আমি যে পরিমাণ বাইরে থেকে সাপ্লাই দিচ্ছি, আর আউটপুট মানে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছো, তোমরা বইতেও লক্ষ্য করে দেখো, যেটা আউটপুট সেটা হচ্ছে কি না, সেইটা হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা কি না এই Q2 পরিমাণ, কারণ Q2 পরিমাণ তাপকেই কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমরা বইতেও দেখবে এটা লেখা রয়েছে, T1 তাপমাত্রা শীতল বস্তু থেকে হিমায়কের গৃহীত তাপ। তো গৃহীত তাপটাই কিন্তু আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি না গৃহীত তাপ, এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না Q2, আর পরিপার্শ্বে হিমায়কে যেটা বর্জিত তাপ, যেটা আমরা দেখলাম পরিপার্শ্বে যেটা হিমায়ক কি করছে তাপটা পৌঁছে দিচ্ছে অর্থাৎ বর্জন করছে, সেটাই হচ্ছে Q1। তো এই E = ওই জন্য দেখবে আমরা লিখছি Q2/W। তো W মানটা আমরা এই সমীকরণ থেকে পেয়ে যাব, কারণ W দাঁড়াচ্ছে Q1 - Q2। তাহলে Q2/Q1 - Q2, এটাকে একটু সাজিয়ে নিলেই দেখবে Q1 - Q2/Q2, তার মানে 1/Q1
বাই Q2 মাইনাস 1। তোমরা বইতেও দেখবে এরকম একটা রিলেশন রয়েছে। কিন্তু যেরকম একটা আদর্শ হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা শর্ত দেখলাম যে এটা 1 হতে পারে, কিন্তু বাস্তবে হয় না যদি আদর্শ হিমায়কের কথা বলা হয়। কারণ বাস্তবে আদর্শ হিমায়ক বলো কি আদর্শ তাপীয় ইঞ্জিন কোনটাই হয় না। জাস্ট কনসেপ্টের জন্য বলছি যে আদর্শ হিমায়ক যদি হয় সে কিন্তু বাইরে থেকে কোন রকম শক্তি নেবে না কিংবা কোন রকম হেল্প নেবে না, অর্থাৎ W 0 হবে। তো W যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো Q1 মাইনাস Q2 তাহলে 0 হবে। তাহলে তখন পাবো আমরা Q1 Q2। তো তখন এখানে যদি আমরা E বসাই, যেহেতু W 0 হয়ে গেছে, বাইরে থেকে কোনো সাপ্লাই সে নিচ্ছে না, তখন কিন্তু এটা দাঁড়িয়ে যাচ্ছে দেখো যেহেতু W 0 হচ্ছে ইনফিনিটি। তার মানে এটা আদর্শ হিমায়কের এই ক্রিয়া গুণাঙ্ক সেটা কিন্তু কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স হয়ে যাচ্ছে, পারফরম্যান্স হচ্ছে ইনফিনিটি, যেটা বইতেও দেখবে 748 পেজে রয়েছে। এরকম কিন্তু হয় না। তার মানে প্রকৃতিতে আদর্শ তাপ ইঞ্জিনও নেই, আবার আদর্শ হিমায়কও নেই। কারো মনে হতে পারে এটা যেরকম কিছু আউটপুট কার্য দিচ্ছে, এটা সেরকম কার্য দিয়ে আমরা উল্টো কাজটা করেছি। তার মানে একটা তাপীয় ইঞ্জিনের যে প্রক্রিয়াটা আর একটা হিমায়কের যে প্রক্রিয়া সম্পূর্ণ বিপরীত। তাহলে মনে হতে পারে যে এটাকে তাহলে তো উল্টো দিকে চালালে কি এটাকে উল্টো দিকে চালালে এটা পাওয়া যাবে, এটাকে উল্টো দিকে চালালে এটা পাওয়া যাবে। কিন্তু এই কনসেপশনটা বাস্তবে হয় না। থিওরিটিক্যালি পসিবল, কিন্তু বাস্তবে হবে না। কেন হবে না? না, এই প্রক্রিয়াকে বাস্তবায়িত করতে গেলে পুরো প্রসেসটা কি হতে হবে না প্রত্যাবর্তক হতে হবে, যেটা বাস্তবে কিন্তু কখনোই সম্ভব না। সেটা মাথায় রাখবে। প্রত্যাবর্তক ইঞ্জিন আমরা কখনোই পাবো না, কারণ সব সময় কিছু না কিছু অপচয় বলে একটা ব্যাপার থাকবে। আর যে গ্যাসীয় অবস্থা কিংবা বস্তুকে নিতে হবে সে আদর্শ গ্যাস, যেটা কাম্য চক্রতে আমরা দেখব, সেটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। তো এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, উচ্চ থেকে নিম্ন তাপমাত্রা তাপ এমনিই যায়, কারণ উষ্ণতার একটা পার্থক্য থাকে, উষ্ণতাটা নতি থাকে। কিন্তু নিম্ন থেকে উচ্চতে নিজে নিজে কিন্তু যাবে না, কারণ সেটা লো, যেরকম লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে কারেন্ট যায় না। তো এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তার মানে কি, যে হিমায়ককে তাপ ইঞ্জিন কিংবা তাপীয় ইঞ্জিনকে হিমায়ক হিসেবে ব্যবহার করা কিন্তু থিওরিটিক্যালি সম্ভব হলেও বাস্তবে কিন্তু সম্ভব নয়। এটা একটা জাস্ট আদর্শ প্রক্রিয়া হিসেবে ধরা যেতে পারে, কিন্তু বাস্তবে একে করা কিন্তু যাবে না। অর্থাৎ আদর্শ হিমায়ক কিংবা আদর্শ এই তাপীয় ইঞ্জিন বলে কোনো কনসেপশন নেই, এটা মাথায় রাখতে হবে। আর এখানে মোটামুটি আমাদের যা আলোচনা ছিল সবই হয়েছে, কিন্তু একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এই তাপীয় ইঞ্জিন এবং হিমায়কের ক্ষেত্রে যখন একবার এরকম আউটপুট ওয়ার্ক ডান হয়ে যায়, তারপরে কিন্তু প্রসেসটা পুরো একদম ফার্স্ট স্টেপে চলে যায়। সেখানে গিয়ে আবার প্রথম থেকে হয়। তার মানে কি, একটা চক্রের মতো একটা পর্যায় কমপ্লিট হলো, যেরকম আমরা সাইন ওয়েভে দেখি একটা পর্যায় কমপ্লিট হলো, আবার ফার্স্ট থেকে সেই পর্যায়টা আবার শুরু হয়। তো এর ক্ষেত্রেও তাই, এরকম পর পর পর্যায়গুলো মেইনটেইন হয়, আউটপুট ওয়ার্ক ডান পাওয়া যায়। এখানেও তাই, পর পর পর্যায় মেইনটেইন হবে, বাইরে থেকে ওয়ার্ক ডান করতে হবে, এনার্জি সাপ্লাই দিতে হবে, সেরকম সে আউটপুটে কিংবা পরিবেশে তাপকে ত্যাগ করবে। তো এই ব্যাপারটা কিন্তু চলতে থাকে, এটা একটা সাইক্লিক প্রসেস বলতে পারো। তো এখানেই আলোচনা শেষ করছি। এরপরেই কিন্তু এই তাপীয় ইঞ্জিন নিয়ে আমাদের যে নেক্সট চক্র কিংবা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাম্য চক্র। আমরা মূলত কাম্য চক্র নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আর তারপরের ভিডিওতে আমরা একটু কাম্য ইঞ্জিন এবং হিমায়কের মধ্যে একটা রূপান্তর নিয়ে আলোচনা করব আইডিয়াল কনসেপ্ট থেকে। সেটা করে এই চ্যাপ্টারের থিওরি পোরশন আমরা শেষ করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।